প্রসূনদা, আজ যেটা হলো সুপ্রিম কোর্টে যেভাবে নোটিশ দেওয়া হয়েছে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে, এবং সে প্রসঙ্গে আমরা জানি না এরপর কবে আবার ডেট পড়বে এবং তারপর কি হবে ফলাফল, সে বিষয়ে এক্ষুনি তো বলা সম্ভব নয়। কিন্তু যেভাবে নোটিশ দেওয়া হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে যে সত্যি সত্যি রাষ্ট্রপতি বা দেশের মধ্যে এমন কেউ নেই আজীবন এইরকম রক্ষা কবচে যারা ভোগ করছেন। এত অসীম ক্ষমতাধর, এত ক্ষমতা কেন দেওয়া হলো মুখ্য নির্বাচন কমিশনারকে এবং আরো 2 নির্বাচন কমিশনারকে? এবং যেভাবে নির্বাচন কমিশনার নিয়োগ করা হলো, যেভাবে চেঞ্জ করা হলো আইন, সেই বিষয়টি নিয়েও নোটিশ দেওয়া হয়েছে। আপনি কি বলবেন? আসলে দেশের এই মোদিকালে যেটা করতে তারা চাইছিল সেইটা ফাইনালি তারা করতে চলেছে, এটা দেশের মানুষকে বুঝতে হবে। ফ্যাসিস্ট সরকার সে ক্ষমতায় থাকার জন্য, অথচ এখনকার নিও ফ্যাসিস্টদের ট্রেন্ড হচ্ছে আমি ভোটের একটা ইলেকশনের ফ্যাসাড করে আমি কন্টিনিউয়াস পাওয়ারে থাকবো। রাশিয়ায় কি ভোট হয় না? রাশিয়া ভোট হয়। পুতিন কি ক্ষমতা থেকে যাচ্ছে? বিরোধী দলের নেতা তো জেলে দিনের পর দিন থাকছে। তো ঠিক একইভাবে এইখানে দুটো জিনিস করে দেওয়া হয়েছে। এক, ইলেকশন কমিশন নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে এর আগেই আইন করে হাঁটিয়ে দিয়ে 3 জনের কমিটি, তার মধ্যে বিরোধী দলের নেতা একজন আর 2 জন হচ্ছে প্রাইম মিনিস্টার আর তার পছন্দের একজন অমিত শাহ। ফলে অটোমেটিক্যালি তারা যা মনে করবে সেটাই হবে। এক, সেইটা প্রথম করা হলো, প্রতিবাদ হলো, কিছু হলো না। 2 নম্বর, তারা আবার আইন বদলে এই এটা কবে করা হলো দেখতে হবে টাইমিং। লোকসভা ইলেকশনের পরে অ্যাকচুয়ালি এই মোদী সরকার মানে বিজেপির একক সরকার তো নয়, 240টায় আটকে গেছে, ক্র্যাচে ভর দিয়ে চলছে নীতিশ আর চন্দ্রবাবু নাইডুর। সুতরাং এবং এই দুজনেরই অতীত ট্র্যাক রেকর্ড হচ্ছে ভল্ট খাওয়া, একাধিকবার এরা বিভিন্ন সময় ভল্ট খেয়েছে। সুতরাং এমন করে ইলেকশন কমিশনকে একটা শিল্ড দিল, একটা নিরাপত্তা বলায় দিল, তার জন্য সদ্য লোকসভা ইলেকশনের পরে আবার আইনটা চেঞ্জ করে দিল যে তাদের কিছু করা যাবে না। টাইমিংটা লক্ষ্য করতে হবে, কারণ আসলে বিজেপি যা যা কাজ করছে সমস্ত কাজ হচ্ছে 2029-এর লোকসভাকে কেন্দ্র করে। তারা এই দেশে 8-10টা হিন্দি পট্টির রাজ্য বা বিন্ধ্যাচলের উত্তর দিকের রাজ্য, সেইগুলোতে জিতে, এবং পুরো ভারতেরও উড়িষ্যা দখল করে নিয়েছে, পার্টলি বিহারও দখল করে নিয়েছে, বাংলায় প্রচন্ড আগ্রাসী নীতি আসাম দখল করেছে, যাতে তারা যদি 10টা মতো স্টেট হাতে পায় তাহলে তারা অ্যাবসলিউট মেজরিটিতে চলে যাবে। কারণ ডিলিমিটেশন হবে, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, পার্টলি ওয়েস্ট বেঙ্গল, সব জায়গায় আসন বাড়বে। সাউথ ইন্ডিয়ায় হয়তো আসন একই থাকবে বা কমতেও পারে, মানে আনুপাতিকভাবে কমবে, এবং তারা ফাইনালি হিন্দু রাষ্ট্রে যাবে। এইটা হচ্ছে মূল পরিকল্পনা, এটা বুঝতে হবে। সেই পরিকল্পনা যা যা করার জন্য, যা যা দুরুপয়োগ সেগুলো করা হচ্ছে, এবং এই কাজ করার জন্য এবং ইলেকশন জেতার জন্য যে ফান্ডিং, সেই ফান্ডিং বিজেপি সরাসরি দেশের সম্পদ একাধিক ক্রনি ক্যাপিটালে, তার মধ্যে আদানি আম্বানি হচ্ছে অন্যতম, তাদের দিচ্ছে, তারা টাটাকেও দিচ্ছে, তারা আবার ব্যাকডোর দিয়ে এদেরকে টাকা দিচ্ছে, সাপ্লাই করছে, সেই টাকায় তারা ভোট লড়ছে। এবং এই যে একটা ফ্যাসাড, অর্থাৎ আমি ডেমোক্রেসি রক্ষা করছি, সেই ফ্যাসাডটাকে রেখেই এরা ক্ষমতায় যেতে চাইছে। কিন্তু আমাদের দেশে সুপ্রিম কোর্টের পাওয়ার ইংরেজ আমল থেকেই ছিল, এবং ইংরেজরা চলে যাওয়ার পর যখন দেশ স্বাধীন হলো, বাবা সাহেব আম্বেদকর, নেহেরু, প্যাটেল সবাই মিলে বসে আমাদের এই সংবিধান প্রণেতারা যে করলেন, তাতে কিন্তু কাউকেই একচ্ছত্র দেওয়া হয়নি। ইভেন ভারতের ডেমোক্রেসির এটাই মজা, না প্রেসিডেন্ট, না প্রাইম মিনিস্টার, না সেনাপ্রধান, কেউই কিন্তু একক ক্ষমতায় না, সবকিছুর একটা ব্যালেন্স আছে। সেই ব্যালেন্সটাকে নষ্ট করে দেওয়ার জন্যই এই আইনটা সংশোধন করা হয়েছে। এবার আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি সূর্যকান্তের এবং জয়মাল্য বাগচির কোর্টে বিভিন্ন যে মামলা চলছে, যেরকম তৃণমূলের যে মামলা, সেটাও বলেছে তারা হিয়ারিং হবে। যেভাবে মানে প্রতিদিন লাইন দিয়ে মানুষ মারা যাচ্ছে, বিএলও মারা যাচ্ছে, শুধু নয় অসুস্থ মানুষ মারা যাচ্ছে, এ ভয়ঙ্কর অবস্থা করোনার পরে বোধহয় দেশে আর কখনো হয়নি, বাংলা দেখেনি। যদিও পশ্চিমবঙ্গের এই মধ্যবিত্ত ভদ্র হিন্দু সমাজ যারা নিজেদেরকে ফ্ল্যাট বাড়িতে থাকে বা নিজের বাড়িতে থাকে, মানে আলাদা এলিট সেকশন বলে মনে করে, তা নিয়ে তাদের কোনো হেলদোল নেই, তো তারাও হেনস্থা হচ্ছে। এখন এই সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কোথায় যায়, গিয়ে দাঁড়ায়, এইটা নিয়ে আমি আবিদ সাহেবের সাথে একমত নয়।
কারণ হচ্ছে উনি বিশ্বাস রাখছেন, আমারও বিশ্বাস আছে সুপ্রিম কোর্টের ওপরে, কিন্তু যেভাবে উমর খালিদ এবং সার্জিল ইমামের ক্ষেত্রে বারবার বিচারই হচ্ছে না, ট্রায়াল হচ্ছে না, 5 বছর ধরে জেলে বন্দি করে রেখেছে, যেভাবে ইউএপিএ দিয়ে অকারণে আমরা দেখতে পেলাম সোনামু আংরুকে আজকে 104 দিন হয়ে গেল, সে বেচারি কি বলেছিল যে লাদাখের তুমি অটোনমাসটা দাও, তার জন্য তাকে জেলে ভরে রেখেছে। এবং আমরা দেখতে পেলাম যে বিহারের ইলেকশন হয়ে গেল, ইলেকশনের পরে এখনো পর্যন্ত বিহারে তার যে মামলা হয়েছিল যোগেন্দ্র যাদব থেকে মহুয়া মৈত্ররা যে মামলা করেছিল এবং প্রশান্ত ভূষণ, কোন রকম তার কোনো ফয়সালা হচ্ছে না, মামলা কতদিন চলবে কেউ জানে না। সুতরাং এই জুডিশিয়ারি সিস্টেম, তারা মামলা হয়তো অ্যাকসেপ্ট করবে, কিন্তু হিয়ারিং এর পরে কি দাঁড়াবে, কারণ আরএসএস তারা প্রত্যেকটা স্তম্ভ ভারতের, মানে যে মূল যে স্তম্ভ, লেজিসলেচারে তো তারা ঢুকেই ছিল, তারা জুডিশিয়ারি, এডুকেশন ডিপার্টমেন্ট, যে কারণে শিক্ষাটাকে এইভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখেছেন মধ্যপ্রদেশে গোমূত্র নিয়ে গবেষণার নামে বিরাট কেলেঙ্কারি হচ্ছে, কোটি কোটি টাকা, কিন্তু তা নিয়ে কিচ্ছু তাদের যায় আসে না। জম্মুতে মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে, মুসলিমরা বেশি ভর্তি চান্স পেয়েছে বলে, পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে, এমনি না, তা নিয়েও কিছু যায় আসে না। এই গোটা ন্যারেটিভটা এমন ভাবে সাজানো হচ্ছে যে 1000 বছর আগে কি ছিল, সোমনাথ মন্দির 1000 বছর আগে কি ছিল। শুধু প্রধানমন্ত্রী বলছেন না, প্রধানমন্ত্রীর যিনি নিরাপত্তা উপদেষ্টা চিফ অজিত ডোভাল, 80 বছর বয়স, সেই ডোভাল পর্যন্ত বিবেকানন্দ ফাউন্ডেশনে গিয়ে এমন কথা উত্থাপন করছেন যেটা হাস্যকর, যে ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, তার আগেকার অবস্থা ইংরেজও সময় কি মুঘল সাম্রাজ্যের আগের থেকে সমস্ত টানছে। মানে এই ব্যাপারটা ইন্টেনশনালি করা হয়েছে ফলে, এবং সুপ্রিম কোর্টের উপর নিঃসন্দেহে তারা প্রভাব বিস্তার করেছে, যে যেরকম জুডিশিয়ারির ওই দিল্লি হাইকোর্টের উপর তো করেইছে, যে কারণে আজ পর্যন্ত প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা বারবার আমরা জানতে পারিনি, স্মৃতি ইরানি জানতে পারিনি, আপনি বিজেপির কারোর কিচ্ছু জানতে পারবেন না। সুতরাং মামলা অ্যাকসেপ্ট নিশ্চয়ই হবে আইনগতভাবে, কিন্তু শেষ পর্যন্ত জজেদের কি আদৌ দম আছে এর বিরুদ্ধে বলা, আই হ্যাভ ডাউট অ্যাবাউট দিস। আর সেই দিকেই তো চলছে, এবং বিজেপির লক্ষ্য অত্যন্ত সুনির্দিষ্ট, যে আমরা 8-10টা হিন্দি পট্টির রাজ্যে অ্যাবসলিউট পাওয়ার হবে, আমরা ডিমিলিটাইজেশনের পরে সেখানে সিট বাড়িয়ে ফেলবো, আমরা তারপর ভোট করব, টাকা ছড়াবো, ক্ষমতায় আসবো, ভারতের সংবিধান পরিবর্তন করে হিন্দু রাষ্ট্র তৈরি করবো। এ তো একদম এই এজেন্ডা এখন পরিষ্কার হয়ে গেছে, এবং জাজেরাও এই এজেন্ডার সাথেই পার্টলি যুক্তও বলা চলে, কারণ এখনো পর্যন্ত এমন কোন রায় সুপ্রিম কোর্ট দেয়নি বা দিচ্ছে না যাতে মনে হতে পারে যে সুপ্রিম কোর্ট একেবারে চোখ বন্ধ করে তারাজুটা নিয়ে সমানভাবে বিচার করছে। এইটা আমার বক্তব্য। প্রসূনদা, অনেকে হয়তো বলবেন ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে তো রায় দিয়েছে, সেখানে বলেছে অসাংবিধানিক, কিন্তু তারপর এর পেছনে দোষী কারা সে ব্যাপারে কিন্তু কোনো তদন্ত হবে না, সুপ্রিম কোর্ট সেটাই তারপর সেই একদমই তাই। আর ইলেকশন বন্ড, কংগ্রেস ইলেকশন বন্ডটা ক্ষেত্রে এমন একটা চাপ সৃষ্টি হয়েছিল, আর এখন তো বিজেপির কোনো অসুবিধা নেই, ইলেকশন বন্ড বন্ধ করে দেওয়া মানে অন্যদেরও বন্ধ হলো, কিন্তু বিজেপি যে 10,000 কোটি টাকার যে ফান্ড কোথা থেকে তৈরি করলো সে, এবং ইলেকশন এই যে টাটারা সমস্ত এয়ার ইন্ডিয়া কিনে নিল সামান্য টাকা, এবং তারপর 750 কোটি টাকা দিয়ে দিল, এই আদানিরা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার 1 টাকা 2 টাকা করে জমি পাচ্ছে, আসাম, তাদের সমস্ত সম্পত্তি তুলে দেওয়া হচ্ছে, এবং সেই টাকাটা ব্যাকডোর দিয়ে ইলেকশনে ফান্ডিং করা হচ্ছে, বিজেপিকে চাঁদা দেওয়া হচ্ছে, এবং বিজেপি দেশের কর্পোরেট চাঁদার শতকরা 80-85% পাচ্ছে। তো অটোমেটিক সবাই বুঝতে পারছি, ইলেকশন বন্ডটা নিয়ে আমাদের মনে হয়েছিল তখন হয়তো চন্দ্রচূড় চলে যাওয়ার আগে চন্দ্রচূড় মনে করেছিলেন, কারণ তিনি অযোধ্যার রাম মন্দির জাজমেন্টের ক্ষেত্রে তিনি ছিলেন, তার একটা সমালোচনা হচ্ছিল, কিন্তু তারপরে যেভাবে মোদি গিয়ে তার বাড়িতে পুজোর সময় মানে পুজো দিল, এবং তারপর আমরা চন্দ্রচূড়ের যে ভূমিকা দেখলাম সেটাও কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। সুতরাং আলটিমেটলি কি হবে, আই হ্যাভ ডাউট।